আমার ভাইরা বোনেরা বন্ধুরা, দেখুন ঘটনা আপনারা শুনেছেন গত 20 তারিখে। আপনারা জানতেন, এখন অশোকরা বললেন, বিজয়রা বললেন, উত্তমদা তার আগে বললো। তার থেকে বড় কথা হচ্ছে আমাদের যে কমরেডরা এখানে আক্রান্ত হয়েছে, যারা মার খেয়েছে, তাদের হাত ভাঙা হয়েছে, মাথা ভাঙানো হয়েছে, তাদেরকে আপনারা চিনেন, জানেন, তারা আপনাদের এখানকার, তারা আমাদের পার্টির কমরেড। এটা তাদের প্রথম পরিচয় নয়, তাদের প্রথম পরিচয় তারা আপনাদের পাড়ার মানুষ, আপনাদের ঘরের ছেলে। এরা ভালো না খারাপ, এরা মানুষের সুখে দুঃখে থাকে কি থাকে না, তা আমার থেকে ভালো আপনারা জানেন। তাদেরকে মারা হয়েছে, মার খেতে হয়েছে, কিভাবে মারা হয়েছে আপনারা শুনেছেন। আমি তার ব্যাখ্যার মধ্যে যাচ্ছি না। আমাদের কোন কমরেডের মাথা ফেটে গেছে, কোন কমরেডের হাত ফেলে দেওয়া হয়েছে, আমি তাই নিয়েও বেশি বর্ণনায় যাচ্ছি না। কারণটা হচ্ছে, দেখুন, আমাদের এই হাত ভাঙা নতুন কিছু নয়। গত 15 বছরে একটা পার্টি ছিল এই মেদিনীপুর জেলা, এই পশ্চিম মেদিনীপুরে। এখন তো একটা আছে ঝাড়গ্রাম, এই ঝাড়গ্রামের পাশে বাঁকুড়ায়, পুরুলিয়ায়। এর আগে যে পার্টি ছিল, এরকম আমাদের অনেক কমরেডের অনেক হাত পা ভেঙেছে, আমাদের অনেক পার্টি অফিস ভেঙেছে, এমনকি আমাদের কমরেডদের নাম লেখা অনেক শহীদ বাড়ি ভেঙেছে এই জেলাগুলোতে। তারপরে আজকে তাকিয়ে দেখুন সেই পার্টিটাই ভেঙে গেছে। আমাদের তো ভাঙা পার্টি অফিস ছিঁড়ে গেছে, কমরেডদের ভাঙা হাত পা ছিঁড়ে গেছে, কিন্তু মমতা ব্যানার্জির পার্টিটা যে টুকরো টুকরো হয়ে ভেঙে গেছে, ও আর এই জীবনে কোনোদিন চলবে না। এই সমস্ত মারধর এগুলো আমরা আগেও দেখেছি, আজকেও দেখছি। আর বলছি, এক নামে শীত পাওয়ায় না। যারাই কাজগুলো করছে তাদের নামগুলো খালি পুলিশের খাতায় লেখা হচ্ছে, সেটা বড় কথা নয়, তাদের নামগুলো সিপিআইএম এর খাতাটাও লেখা যাচ্ছে, আজবাদেও এই খাতাগুলো তুলবে। এদের কথা শুনলাম যারা আক্রমণ করেছে, 12 তারিখ দুপুর 12টা পর্যন্ত এরা তৃণমূল করত। তারপর এরা সমস্ত পার্টি থেকে এখন ভালো তৃণমূল হয়েছে, বিজেপি হয়েছে। এদেরকে দোষ দিয়ে লাভটা কি আছে? এরা তো পাড়ার ছেঁচড়া। আগে তৃণমূল করছে, এখন বিজেপি করছে, এরা এখন ভালো তৃণমূল হয়েছে। এরা পাড়ার 2 টাকা তৃণমূল নেতা, এদের দোষ। আরে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তো একজন ভালো তৃণমূল। আগে তৃণমূলের হয়ে মস্তানি করতো, এখন বিজেপি করছে। ওই শুভেন্দু অধিকারী এই মেদিনীপুরে দাঁড়িয়ে বলেছিল আমাদের 400 কমরেডকে এই পশ্চিমাঞ্চলে খুন করেছিল মহাবন্দীদেরকে দিয়ে। আমাদের 400 কমরেডকে খুন করে এই মেদিনীপুরে দাঁড়িয়ে বলেছিল শুভেন্দু অধিকারী এই মেদিনীপুরের মাটিতে নাকি লাল পতাকা উঠবে না। মেদিনীপুরের মাটিতে লাল পতাকা উঠছে, খালি শুভেন্দু অধিকারী তৃণমূলের পতাকা ফেলে দিয়ে এখন বিজেপির পতাকা নিয়ে মোদী আর অমিত শাহ জুতো পালিশ করছে। লাল পতাকা এদেরকে আমাদের চেনা আছে, দেখা আছে, কিন্তু এরা পাল্টি খাচ্ছে, বড় কথা নয়। আমি বলছি এই থানার ওসির কথা, কি নাম নাকি তিমির লেট। থানার ওসিকেও বলছি, বাপেরও বাপ থাকে। শুভেন্দু দালালি করছেন তো, 4 মে দুপুর 12টা পর্যন্ত মমতা জুতো পালিশ করতেন, এখন শুভেন্দু দালালি করছেন। মমতা সারা জীবন মুখ্যমন্ত্রী থাকেনি, শুভেন্দু অধিকারীও সারা জীবন মুখ্যমন্ত্রী থাকবে না, কিন্তু আপনাকে পুলিশের চাকরিটা করতে হবে। বাপেরও বাপ থাকে, থানা, এসডিপিও, জেলার পুলিশ সুপার, রাজ্যের পুলিশ মন্ত্রী, রাজ্যের আইজি, ডিআইজি, এখানে যে গল্প শেষ হয়ে যাচ্ছে না। আজ বাদে কাল আমাদের যে কমরেডরা আক্রান্ত হয়েছে, যাদের হাতে আক্রান্ত হতে হয়েছে, আমাদের কমরেডকে যাদের হাতে মার খেতে হয়েছে, তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার যদি না নিয়েছেন, তাহলে এই গুন্ডাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হবে তো পরের কথা। আপনাদেরকে এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, এই ওসিকে কলকাতা হাইকোর্টে নিয়ে গিয়ে কান ধরে অভ্যস্ত করা যাবে। এই দিনের নেট আপনাকে বলছি, কত দালালি করবেন শুভেন্দু করে নিন। এখানকার বিজেপির এমএলএ কোথায়, কত দালালি করবেন করে নিন। এইখানে যারাই মস্তানি করেছে, গুন্ডামি করেছে, আর তাদের কথায় আমাদের কমরেডদের নামে মিথ্যে মামলা দেওয়া হয়েছে। ওদের এই মিথ্যে মামলার কাগজ আজ বাদে কাল এই শিলাবতী নদীতে ভাসাবো আমরা। আমাদের কমরেডদের নামে যে মিথ্যে মামলা হয়েছে এই শিলাবতী নদীতে, ওই মামলার কাগজ ভাসবে কদিন পরে। কিন্তু আপনাদেরকে বলছি, যদি ব্যবস্থা নেওয়ার না নেওয়া হয়েছে, এই ওসির বিরুদ্ধে রিট পিটিশন করে এই ওসিকে নিয়ে গিয়ে কলকাতা হাইকোর্টের উঠতি যদি না খুলিয়েছি, তাহলে ধরে নেব আমরা লাল পতাকা ধরার যোগ্যতা নেই। আমাদের কোন এমএলএ আর কোন মুখ্যমন্ত্রী এসে দালালগুলোকে বাঁচায়, তখন দেখবো আমরা। শুভেন্দু অধিকারীর ভরসায় বেশি উঠবেন না।
মমতা ব্যানার্জি ভরসা একসময় অনেকে উঠেছিল, তাদের অবস্থা এখন দেখছেন। যারা মমতা ব্যানার্জির ভরসায় বেশি উঠেছিল তাদের এখন দানা খাটা চলছে পশ্চিমবাংলায়। আর মমতা ব্যানার্জির ভাইপো ভারত ছেড়ে উড়ে যাবে বলে এখন আদালতে চক্কর কাটছে। যারা ওই ভাইপোর কথা দাঁড়িয়ে যুবরাজ জিন্দাবাদ করতেন, এই ঘাটালে ঘুরে বেড়াচ্ছেন, ওই ভাইপোকে দেখছেন তো, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট ছুটছে আমেরিকা পালাবে বলে কোর্টের অনুমতি নেওয়ার জন্য। আজ বাদে কাল যদি অনুমতি পেয়ে যায়, ওর পরিবারকে নিয়ে আমেরিকায় পালাবে, ভারতীয় দ্বীপে পালাবে, অন্য দেশে পালাবে, জীবনে আর ভারতে ফিরবে না। কিন্তু ওর কথায় যারা রংবাজি করেছে এই মেদিনীপুরে দাঁড়িয়ে, তারা আমেরিকাতেও যেতে পারবে না, আর জাপান ইংল্যান্ডেও যেতে পারবে না। তাদেরকে এই ঘাটালে এই মেদিনীপুরেই থাকতে হবে, আমাদের সামনেই থাকতে হবে তাদেরকে। আমি বলছি কেউ উস্কে দিলে বেশি উস্কাবেন না। পুলিশের ভরসায় যারা ওড়ে, যখন পুলিশ থাকে না তখন যে তাদের কি অবস্থা হয়, এখন চারদিকে তৃণমূলকে দেখে শিখছেন, কদিন পরে বিজেপিকে দেখেও শিখতে হবে। বেশি না 2 মাস হয়েছে, 2.5 মাস হয়েছে সরকার এসছে, খবরের কাগজের টিভি চ্যানেলগুলোকে কিনে নিয়েছে। ওরা আপনাদেরকে এই খবর রোজ দেখাবে না, ওরা খবর দেখাবে কোথায় শুভেন্দু অধিকারী আচমকা থানায় ভিজিট করছে, কোথায় ওদের কোন মন্ত্রী গিয়ে তসলিমা নাসরিনের সঙ্গে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে, তসলিমা নাসরিনকে ফুলের বুকে দিয়ে অভিনন্দন জানাচ্ছে, ওদের কোথায় কোন এমএলএ গিয়ে সিনেমার প্রিমিয়ারে হিরোইনের সঙ্গে সেলফি তুলছে। মিডিয়া আপনাকে এই সমস্ত ভালো ভালো খবর দেখাবে, কর্পোরেট মিডিয়া, ওদের টাকায় বিক্রি হয়ে যাওয়া মিডিয়া। তার বাইরে বাংলা অনেক কিছু ঘটছে। গত 2-2.5 মাসে এমন অনেক খেলা হয়ে গেছে যেগুলো মিডিয়া দেখাচ্ছে না মানুষকে। এই সরকার, এই শুভেন্দু অধিকারী সরকার এসে সিদ্ধান্ত ঘোষণা করেছিল সরকারের শপথ নেওয়ার কয়েকদিনের মধ্যে, কি না সরকারি কর্মচারী যারা আধা সরকারি কর্মচারী আছেন, যারা এমনকি সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে পড়ান, কলেজে পড়ান, বিভিন্ন সরকারের অংশীদারিত্ব আছে এমন কোম্পানিতে সমবায়ে কাজ করেন, এই সমস্ত সরকারি কর্মচারীরা কেউ নাকি কোন রাজনৈতিক বিষয়ে রাজ্যের সরকারের, কেন্দ্রের সরকারের সমালোচনা করে ফেসবুকে কিছু লিখতে পারবে না, টুইটারে কিছু লিখতে পারবে না, ইনস্টাগ্রামে কিছু বলতে পারবে না। কোনো সাংবাদিক যদি প্রশ্ন করে, কোনো সাংবাদিকের সামনে গিয়ে রাজ্যের সরকার, কেন্দ্র সরকারের কোনো ভুল নিয়ে কোনো কথা বলতে পারবে না পশ্চিমবাংলার কোনো সরকারি, আধা সরকারি কর্মচারী। আমরা বলেছিলাম তখন এই সরকার মাত্র 7-8 দিন পুরনো, তখন শুভেন্দু অধিকারী সবে 7-8 দিন মুখ্যমন্ত্রী হয়েছে, এই নিয়ম করেছিল। আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না, গোটা রাজ্য জুড়ে বামপন্থী সরকারি কর্মচারীরা বলেছিল এই কালা আইন আমরা মানব না, এই আইনটাকে যদি, এই ফরমানটা যদি ফেরত না নেওয়া হয়, আমরা গোটা পশ্চিমবাংলায় সরকার অচল করে দেবো, এই সরকারকে চলতে দেবো না। 7 দিনের মধ্যে নিজের ফেলা থুতু চাটতে হয়েছে, ওই সার্কুলার ফেরত দিতে হয়েছে। এই মেদিনীপুরে, এই পশ্চিম মেদিনীপুরে অনেক মানুষ আছেন যারা স্কুলে পড়ান, কলেজে পড়ান। এই মেদিনীপুর জেলা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটি, শিক্ষায় ভারতবর্ষের 1 নম্বর জেলা এই মেদিনীপুর জেলা, অবিভক্ত মেদিনীপুরের সময় থেকে। গত 15 বছর এখানে এসএসসির পরীক্ষা হয়নি, টেটের পরীক্ষা হয়নি, কিন্তু তার আগে প্রত্যেক বছর টেট, এসএসসির পরীক্ষা হতো। এই মেদিনীপুর জেলায় পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে এমন মানুষজন আছেন যারা সরকারি স্কুলে, সরকারি কলেজে পড়ান। এরকম পরিবার রয়েছে যারা বামফ্রন্ট সরকারের আমলে চাকরি পেয়েছিল, আপনারা জানেন। এই শুভেন্দু সরকার এসে 7 দিনের মধ্যে আপনাদের মুখ বন্ধ করতে চেয়েছিল। 24 ঘন্টা ওই সার্কুলারটাকে নিয়ে, ও সার্কুলার ওর মুখে ছুঁড়ে মেরে ওই ওরা ফেরত দিয়েছিলাম আমরা, আমাদের সরকারি কর্মচারীরা। তারপরে সিদ্ধান্ত নিল যোগা দিবস হবে, যোগাসন করতে হবে নাকি রেড রোডে বসে যোগাসন করতে হবে, সার্কুলার করে দিল। কলকাতা এবং কলকাতা সংলগ্ন সমস্ত সরকারি কর্মচারীকে মোদি এসে নাকি রেড রোডে যোগাসন করবে, সেখানে গিয়ে যোগাসন করতে হবে মোদির সঙ্গে। সমস্ত সরকারি কর্মচারীর হাজিরা বাধ্যতামূলক। আর তার বাইরে যে জেলায় যারা সরকারি কর্মচারী আছে, নিজের নিজের জেলা সদরে গিয়ে যোগা দিবসের কেন্দ্রীয় প্রোগ্রামে সকালবেলা গিয়ে তাদেরকে যোগাসন করতে হবে। বিকাশ ভট্টাচার্য আমাদের পার্টির নেতা আদালতে মামলা করলেন, সরকার আমাকে মাইনে দেয়, আমি সরকারের হয়ে কাজ করি, তার বাইরে আমি যোগাসন করবো না, সাঁতার কাটবো না, বিছানায় বালিশের মাথা রেখে ঘুমাবো, তুমি ঠিক করা কে? তোমার বাপের দায়িত্ব এটা ঠিক করা। হাইকোর্টে মামলা হলো, কলকাতা হাইকোর্ট ডেকে পাঠালো, বিজেপি সরকারের পক্ষ থেকে কোর্টে জানিয়ে বলা হলো না না, আমরা ওই
সার্কুলারটা দিয়েছিলাম যাতে সরকারি কর্মচারীদের শরীর স্বাস্থ্য ভালো থাকে, আমাদের কাউকে কোনো জোর করার উদ্দেশ্য ছিল না। তখন বিচারপতি বললেন যে তো লেখা আছে জোর করছেন আপনারা, সবাই যেতে বাধ্য। তাহলে বলে না, ওটা ভুল করে লিখে দিয়েছে। তখন বলে আদালতের নোটস লেখা দিন, আদালতের নোটস লেখা দিন যে আপনারা সরকারি কর্মচারীদেরকে আবেদন করতে পারবেন, কাউকে বাধ্য করতে পারবেন না। এদের ঠাকুরদা ছিল সাভারকার, ব্রিটিশের কাছে মুচলেখা দিয়েছিল, আর এদের নাতি পশ্চিমবঙ্গ সরকার বিকাশ বচ্চনের কাছে মুচলেখা দিয়েছে। মুচলেখা দিয়েছে আদালতে, লিখিত মুচলেখা দিয়েছে এই বিজেপি সরকার যে না, আমরা আমাদের সার্কুলার ফেরত দিয়ে নিচ্ছি, আমরা কাউকে আসতে বাধ্য করবো না। 2 নম্বর গোল খেলো এই সরকার। তারপরে নিয়ম করলো গোটা রাজ্য জুড়ে নাকি স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক করা হবে, ঘোষণা করলো। শুরু হবে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদেরকে দিয়ে। সরকারি কর্মচারীগুলোকে ভালো পেয়েছে, কথা ছিল ক্ষমতা এসে প্রথম মন্ত্রিসভার বৈঠক থেকে নাকি যাবতীয় বকেয়া ডিএ চুকিয়ে দেবে, যাবতীয় নাকি বকেয়া ডিএ চুকিয়ে দেবে। ডিএ চোকাতে পারলো না এখনো পর্যন্ত, ডিএ দেওয়া শুরু হলো না। তার আগে কখনো বলে যোগাসন করো, কখনো বলে স্মার্ট মিটার বসাও, কখনো বলে ফেসবুক বন্ধ করে দাও। একটা করে সার্কুলার চলে আসছে। বললো সরকারি কর্মচারীরা বাধ্য তাদের প্রত্যেকের বাড়িতে স্মার্ট মিটার বসাতে। আবার আমরা বললাম এর বিরুদ্ধে আদালতে যাব, রাস্তায় বিক্ষোভ হবে, গোটা পশ্চিমবাংলা অচল হবে যদি পশ্চিমবাংলায় স্মার্ট মিটার বসানোর জন্য গাজোয়ারি হয়েছে। শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি, বামপন্থীরা বলেছিল স্মার্ট মিটার বসালে ওরা আন্দোলন করবে। বিধানসভায় দাঁড়িয়ে বলছে মুখ্যমন্ত্রী, বামপন্থীরা বলেছে, সিপিএম বলেছে স্মার্ট মিটার বসালে ওরা আন্দোলন করবে। আমরা বলছি আমরা স্মার্ট মিটার বাধ্যতামূলক করবো না। সিপিএম এর হাওয়া বেরিয়ে গেল। তা আমরা জিজ্ঞেস করি শুভেন্দু অধিকারী, আপনি বললেন নাকি স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক আপনি করবেন। সিপিএম বলল যদি আপনি স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক করেছেন, সিপিএম গোটা রাজ্যে বিক্ষোভে তোলপাড় করে দেবে। তখন আপনি বললেন যে না, স্মার্ট মিটার বসানোটা আমি বাধ্যতামূলক করব না। তাহলে হাওয়াটা কার বেরোলো? হাওয়াটা কার বেরোলো দাদা? আপনার বাদলা মাঝির কি হলো? 3 নম্বর চর গেল পশ্চিমবঙ্গ সরকার। 4 নম্বর, এই যে বাজার পাশে তোলা হয়েছে, এই বাজারে যারা দোকান করেন, বাজারে যারা ব্যবসা করেন, এরকম অনেকে হয়তো আমাদের এই মিটিং এ আছেন, পাশে দাঁড়িয়ে আছেন। আপনাদেরকে জিজ্ঞেস করছি, ভোটের আগে এখানে বিজেপি আপনাদের ভোট চাইতে আসেনি? বিজেপির যিনি প্রার্থী ছিলেন, বিধায়ক ছিলেন, এই বাজারের মধ্যে ঢুকে গলায় বিজেপির পদ্মফুল লেখা গেরুয়া রঙের উত্তরীয় পরে কপালে তিলক কেটে হাত জোর করে আপনাদের সামনে গিয়ে ভোট চাইনি? গিয়ে বলেনি আপনাদের জন্ম যদি চেয়েছিল তো? চেয়েছিল তো? বলেছিল তো? আবার কি বলেছিল? জন্ম যদি হিন্দু কুলে ভোট দাও পদ্মফুলে, বলেছিল তো? বলেছিল তো আপনি হিন্দু, আমিও হিন্দু, হিন্দু পার্টিকে ভোট দিন বলেছিল। তখন বলেছিল আপনারা অবৈধ, তখন বলেছিল আপনাদের দোকান অবৈধ, তখন বলেছিল আপনারা বেআইনি দখলদার, বলেছিল? বলেনি তো? হাত জোর করে গিয়ে বলেছিল হিন্দু, হিন্দুর পার্টিকে ভোট দাও। আপনি ভোটের আগে হিন্দু ছিলেন, ভোটের পরে অবৈধ হলেন, ভোটের পরে বেআইনি হলেন। ভোটের আগে গিয়ে বলেছিল 3000 দেব, বলেছিল ভোটের আগে গিয়ে বলেছিল 3000 দেব, ভোটের আগে 3000, ভোটের পরে বুলডোজার, ভোটের পরে আর 3000 এলো না, বুলডোজার চলে এলো। গোটা বাংলা জুড়ে স্টেশন থেকে শুরু করে, বাজার থেকে শুরু করে, রাস্তার দোকান, গোটা বাংলা জুড়ে ঠিক করলো বাংলায় কোনো হকার থাকবে না, ছোট দোকানদার থাকবে না, ছোট বাজার থাকবে না, খালি বড় বড় শপিং মল থাকবে, আদানি আম্বানি শপিং মল থাকবে। আমরা বলছি যে মানুষ খেটে খাচ্ছেন, আবার ওদের নেতা বলছে দাঁড়িয়ে দোকান না হচ্ছে, আমরা আটকেছি, হকার উচ্ছেদ আটকেছি। ওদের নেতা বলছে, ওদের বিধায়ক বলছে, সজল ঘোষ বলছে হকারদের জন্য সিপিএম বেশি চোখের জল ফেলছে। বলছে গরিব হকার, গরিব দোকানদার। হকাররা সবাই গরিব নয়, দোকানদাররা গরিব নয়। এত বছর ব্যবসা করে ওদের অনেক পয়সা হয়েছে, অনেক টাকা হয়েছে, সব হকার দোকানদার বড়লোক হয়ে গেছে। আমরা বলছি আমরা কমিউনিস্ট পার্টি করি, যে মানুষটা হকারি করেন তিনি কোনো চুরি করছেন না, ডাকাতি করছেন না, তিনি তোলাবাজি করছেন না, কাটমানি খাচ্ছেন না, চাকরি বিক্রি করছেন না, বেআইনি বালি, বেআইনি গরু পাচার করছেন না,
তিনি পরিশ্রম করে দোকান চালিয়ে হকারি করে খাচ্ছেন। যদি হকারি করে দোকান চালিয়ে কোন হকার বড়লোক হয়ে থাকে, বেশ হয়েছে, হকার বড়লোক হয়েছে, সে আরো বড়লোক হবে। আমরা লাল ঝান্ডা তার পাশে আছি। যে চুরি করে নয়, যে গদর খাটায়, সেই এই সমাজে মাথা উঁচু করে থাকবে, সেই লড়াই আমরা করছি। বেশ হয়েছে, খেটে খাওয়া মানুষ যদি বড়লোক হয়েছে, আমরা গর্বিত সেই হকারের জন্য। হকার বড়লোক হবে না, তোদের মতো গরুচোর চাকরিচোর গুলো বড়লোক হবে। তোরা যারা তৃণমূলের হয়ে 15 বছর লুটপাট করে এখন বিজেপির পায়ে গিয়ে ভালো তৃণমূল হয়েছিস, তোরা খালি বড়লোক হবি। আর যে কদর খাটিয়ে পরিশ্রম করে খায়, শেষ ভাঙা দোকানের সামনে বসে কবাই চাপড়াবে, মগের মুলুক পেয়েছো। আমরা বলেছিলাম হকার উচ্ছেদ হতে দেবো না। আজকে একটা হকার মানে খালি যিনি বিক্রি করছেন, ব্যবসা করছেন, খালি তার ব্যবসা নয়, খালি হকারের সংসার, তার পরিবার, তার আয়, তার উপার্জনের প্রশ্ন না। আজকে এই ঘাটালে যদি মেদিনীপুরের যে কোনো প্রান্ত থেকে, পাশে পাঁশকুড়া থেকে, কোলাঘাট থেকে কেউ যদি তার কোনো অফিসের কাজে, কোনো সরকারি কোনো কাজে, কোনো ব্যবসার কাজে এখানে আসেন, এখানে বাজার আছে বলে, সামনে ছোট ছোট দোকানগুলো আছে বলে, এখানে এসে একজন মানুষ 8 টাকা 10 টাকা একবার চা খেতে পারেন। কোন কাজে এসে দুপুরবেলা ভাত খাওয়ার থাকলে 30 টাকা 40 টাকা দিয়ে পেট ভরে ভাত খেতে পারেন। যেদিন এখানে হকার থাকবে না, সেদিন 8 টাকা 10 টাকা চাও থাকবে না, আর 30 টাকা 40 টাকার পেট ভরা ভাতও থাকবে না। তখন বড় বড় শপিং মলে গিয়ে 50 টাকার চা, 150 টাকা দিয়ে সবজি ভাত খেতে হবে, যেদিন হকার থাকবে না। তাই এই লড়াই খালি যিনি বিক্রি করছেন তার লড়াই নয়, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, মধ্যবিত্ত মানুষ। আমরা যে বাজার দোকান করে বেঁচে পড়তে আছি, টিকে আছি, আমরা টিকে আছি আমাদের সমাজে হকার আছে বলে, ছোট দোকানদার, ছোট ব্যবসাদাররা আছে বলে। ওরা বলেছিল গোটা বাংলাকে হকার মুক্ত করে দেবে, খালি করে দেবে। আমরা রেল স্টেশন থেকে শুরু করে, বাজার থেকে শুরু করে, পাড়ার মোড় থেকে শুরু করে, যেখানে যেখানে ওদের হকার উচ্ছেদের বুলডোজার গেছে, সব জায়গায় আমরা আটকাতে পেরেছি এমন নয়, কিন্তু সব জায়গায় আমরা রুখে দাঁড়িয়েছি। আমাদের গর্ব গোটা বাংলা জুড়ে, কোচবিহার, দার্জিলিং থেকে শুরু করে সুন্দরবন পর্যন্ত, এদিকে মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিমাঞ্চল জুড়ে, গোটা বাংলা জুড়ে কম করে 500টা জায়গায় গত 3 মাসে আমরা হকার উচ্ছেদ আটকেছি। হকারদেরকে আমরা তুলতে দিইনি। আর যেখানে আমরা জানবেন, যেখানে আমরা উচ্ছেদ আটকাতে পারিনি, সেইখানেও আদালতে মামলা লড়ে ইতিমধ্যে অনেক জায়গায় আমরা দোকানদারদেরকে ফিরিয়ে এনেছি। যেখানে ফেরাতে পারিনি সেখানে ফিরিয়ে আনবো। এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, এই বাজার আজ বাদে কাল আবার বসবে, এই বাজার আজ বাদে কাল আবার বসবে। আপনারা ভরসা রাখুন, যারা আমাদেরকে ভোট দিয়েছেন, যারা আমাদেরকে ভোট দেননি, আমাদের চোখে কোনো খেটে খাওয়া মানুষ, কে আমাদেরকে ভোট দিলেন, কে আমাদেরকে ভোট দিলেন না, তাদের পরিচয় আলাদা নয়। যারা সৎ পথে ব্যবসা করে এখানে খান, এই দোকান, এই বাজার আইনি পথে আবার বসবে। কোন এমএলএ, কোন এমপি, কোন থানা আইসির বাপের ক্ষমতা হবে না এই মানুষগুলোর ভাত মারা। আমরা আছি শেষ পর্যন্ত এই লড়াইয়ে। সিপিআইএম আছে, কংগ্রেস পার্টি আছে, এই প্রতিটা দোকান, প্রতিটা বাজার আবার বসবে। গোটা বাংলা জুড়ে এই হকার উচ্ছেদ আমরা আটকেছি। শুভেন্দু অধিকারী বলতে বাধ্য হয়েছে সাংবাদিক সম্মেলন করে, আমরা দুর্গাপুজো পর্যন্ত বাংলায় আর হকার উচ্ছেদ করবো না। আমরা বলছি খালি এই দুর্গাপুজো পর্যন্ত নয়, এই বিজেপি সরকার যতদিন না নবান্ন থেকে বেরোচ্ছে ততদিন পর্যন্ত এই বাংলায় কোনো হকার উচ্ছেদ হবে না। আর বিজেপি সরকার চলে যাওয়ার পরে বাংলার প্রত্যেকজন হকার যারা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন পাননি, নতুন সরকার এসে আমাদের প্রথম কাজ হবে তাদের রেজিস্ট্রেশনের ব্যবস্থা করে হকারদেরকে স্থায়ী দোকান করে দেওয়া, যাতে কোনোদিন ভবিষ্যতে অন্য কোনো সরকার আসুক, ভবিষ্যতে কালকে অন্য কোনো সরকার যদি আসে, অন্য কোনো সরকারও যদি আসে, কোন দোকানের দিকে কোন করে খাচ্ছে যে মানুষ, তার ব্যবসার দিকে যেন কোন সরকারের বুলডোজার পাঠানোর ক্ষমতা না হয়। হকার উচ্ছেদ আটকেছি। 4 নম্বর গোল খেয়েছে শুভেন্দু অধিকারী। 5 নম্বর গুন্ডা দমন আইন। বললো নাকি এমন আইন আনবে বিনা বিচারে 1 বছর পর্যন্ত নাকি লোককে জেলে আটকে রাখবে, ওরা সে আইন আনছে। আবার বলছে, আবার এরা আমাদের গুন্ডা দমন দেখাচ্ছে। এরা কি গুন্ডা চেনাচ্ছে বলুন তো? বিজেপি এমন একটা পার্টি যারা নেতাজি সুভাষচন্দ্র বোসকে গুন্ডা মনে করে। যারা নেতাজি সুভাষচন্দ্র বোসকে গুন্ডা বলে তাদের আবার গুন্ডা দমন আইন। বিধানসভায় দাঁড়িয়ে গত মাসের 24 তারিখ কলকাতায় মিছিল হলো, আপনারা জানেন, দিল্লির যন্তর মন্তরের প্রতিবাদীদের প্রতি সংহতি জানিয়ে। ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী ছিল সেই সময়, তার ইস্তফা আছে। কলকাতায় মিছিল হলো,
মিছিলে গন্ডগোল হলো, কয়েকজনকে গ্রেপ্তার করলো। এই গদি মিডিয়া দেখালো শুভেন্দু অধিকারী কি ভালো বিধানসভায় দাঁড়িয়ে ঘোষণা করেছেন গুন্ডা দমন আইনে এদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। এবার এরা এতদিন জেলে থাকে। গুন্ডা দমন আইন মানে কি? 1 বছর বিনা বিচারে, কোর্টে প্রডিউসও করবে না, বিনা বিচারে সে আটক। বললো এমন শাস্তি দেবো এদেরকে, এতদিন জেলে আটকে রাখবো। এদের সামনের 3 পুরুষ, এদের সামনে 3 পুরুষ মনে রাখবে। দুপুরবেলা দাঁড়িয়ে বিধানসভায় বলল, বিকেলবেলা থানা থেকে কোর্ট থেকে তাদের বেল করিয়ে নিয়ে চলে আসলাম। দুপুরবেলা শুভেন্দু দাঁড়িয়ে বিধানসভায় বলল গুন্ডা দমন আইন দিয়েছি 1 বছর আটকে রাখবো, বিকেলবেলা সবার বেল হয়ে গেল। তারপরে কি হয়েছে জানেন? বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তো বাতলা দিল তো যে গুন্ডা দমন আইন করেছি, ঢুকিয়ে দেবো, এই করে দেবো, সেই করে দেবো। আবার বলছে এই আইন করেছি তৃণমূলের চোর আর সিপিএম এর গুন্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব বলে। 15 বছর যারা তৃণমূলের চোর ছিল, 34 বছর যারা সিপিএম এর গুন্ডা ছিল। আরে ভাই, 15 বছরের মধ্যে 10 বছর তো আপনি নিজেই তৃণমূলের চোর ছিলেন, ক্যামেরার সামনে পয়সা খাওয়া চোর। ও নাকি আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমরা বললাম যে আমরা আদালতে যাব, মামলা করবো। আমরা হারিয়ে বলেছিলাম, আমরা চ্যালেঞ্জ দিয়েছিলাম, আর শুভেন্দু তো বাচ্চা ছেলে, নরেন্দ্র মোদী আইন এনেছিল, ইলেকট্রাল বন্ডের আইন, পয়সা খাওয়ার আইন। আপনাদের মনে আছে তো? আইন ছিল ইলেকট্রাল বন্ডে যত ইচ্ছে পয়সা খাবো। আমরা বলেছিলাম মোদীর আইন বাতিল করাবো। নরেন্দ্র মোদীর আনা আইন বাতিল করিয়েছি আমরা, ইলেকট্রাল বন্ডের আইন। শুভেন্দু তো বাচ্চা ছিল, ওর আবার আইন কি? আমরা বলেছিলাম এই আইন বাতিল করাবো। আমরা গুন্ডা দমন এই কালা আইনের বিরুদ্ধে আদালতে মামলা করেছিলাম। আজকে দুপুরের কথা বলছি, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে আদালতে কান ধরে বলা হয়েছে এই আইন আমরা এমনি বলেছি, এই আইন আমরা পশ্চিমবাংলায় লাগু করিনি। দয়া করে কোনো নির্দেশ দেবেন না, আমরা এই আইন পশ্চিমবাংলায় লাগু করিনি। এই আইন এখন ওপর থেকে উপর থেকে সই হয়ে আসেনি। আজকে দুপুরবেলা কান ধরে আদালতে বলেছে। আমরা তাই বলছি, এতগুলো উদাহরণ দিলাম এই কারণে, এই আইসিকে, এই ওসিকে বলার জন্য, এই টিভিলেটকে বলার জন্য যে পশ্চিমবঙ্গ সরকার 2 মাসে 5টা জল খেয়ে গেছে হাইকোর্টে। পশ্চিমবঙ্গ সরকার 2 মাসে 5বার থাপ্পড় খেয়ে গেছে হাইকোর্টে। আপনারা ছোট থানার ছোট ওসি অত উঠবেন না, আইন মেনে আইনের কাজটা করুন। আর না হলে যখন আদালতে গিয়ে উঠতে টান করবে, তখন কোনো বিজেপির নেতামন্ত্রী বাঁচাতে আসবে না। যেমন দেখেছেন তো তৃণমূলের চোরগুলোকে এখন কেউ বাঁচাতে আসে না। আর বিজেপির গুন্ডাগুলোকেও বলছি, বিধানসভার মধ্যে কতগুলো বকলেস করা বিরোধী পেয়ে গেছে। বাবুর বাড়ির কুত্তার গলায় বকলেস থাকে যেরকম, সেরকম বিধানসভায় কতগুলো বিরোধী হয়েছে। ঋতুব্রত ব্যানার্জি আর এখানকার শিউলি সাহা ভোটের আগে বড় বড় কথা বলতো, সিপিএম কে ভোট দেবে না, সিপিএম বিজেপির দালালি করে, সিপিএম আগে রাম পরে বাম, আমরা রাম বাম পার্টি, আমরা তৃণমূল, আমরা বিশাল বিজেপি বিরোধী, আমাদের ভোট দাও। এখানে খাটালের দেব এমপি হয়েছিল, ওদিকে শিউলি সাহা, হ্যাঁ এখনো আছে এমপি, ওদিকে শিউলি সাহা এই জেলার। তারপর ওদিকে ঋতুব্রত ব্যানার্জি থেকে ববি হাকিম থেকে শুরু করে মদন মিত্র, তো অনেক বড় বড় নেতার অনেক বড় বড় ডায়লগ শুনেছিলাম। বাবুর বাড়ির কুত্তার গলায় যেরকম বাবুর বকলেস থাকে, তেমন এখন এদের গলা এখন শুভেন্দুর বকলেস আছে। বকলেস করা বিরোধী হচ্ছে সব কথা। এখন শুভেন্দু উঠতে বসলে উঠবে, বসতে বললে বসবে। 80টা এমএলএ নিয়ে বিধানসভার মধ্যে, বিধানসভায় 80টা এমএলএ নিয়ে, লোকসভা রাজ্যসভা মিলিয়ে 42টা এমপি নিয়ে ওই পার্টিটা গলায় কুত্তার বকলেস করে শুভেন্দুর পায়ে বসে আছে। আমরা বিধানসভায় 1জন এমএলএ নিয়ে মাথা উঁচু করে রাস্তায় লড়ে যাচ্ছি এবং লড়ে যাবো সরকারকে না তাড়ানো পর্যন্ত। আমরা লড়ে যাব এবং আপনাদেরকে বলছি এই লড়াই আমরা জিতব। ওদের সরকার বলতে তাড়াতাড়ি শোনাতে পারে সবে সরকারটা এসছে, কিন্তু পশ্চিমবাংলার বিজেপি সরকারের বয়স এখন 2.5-3 মাস হয়েছে, কিন্তু পশ্চিমবাংলায় মোদী সরকারের বয়স 15 বছর হয়ে গেছে। ওই মোদী সরকারের এখন এক্সপায়ারি ডেট চলে এসছে, ওই সরকারের এখন যাওয়ার সময় হয়ে গেছে। গোটা দেশ জুড়ে আপনারা সবাই দেখতে পাচ্ছেন। কদিন আগে বাঁকিপুরের ভোট হলো, আমাদেরকে নিয়ে বলতো, যখন আমরা ভোটে হাঁটতাম বলতো সিপিএম এর নেতারা নিজের পাড়ার বুঝে জিততে পারে না, ওরা আবার কি রাজ্যে ক্ষমতায় আসবে, আমাদেরকে নিয়ে বলেছে। কদিন আগে দেখলাম এই শুভেন্দু অধিকারী বিধানসভায় বলছে মমতা ব্যানার্জিকে নিয়ে, যে মমতা ব্যানার্জিকে আমি কলকাতায় ওনার বাড়ির ওয়ার্ড 73 নম্বর ওয়ার্ডে ভোটে হারিয়েছি। নিজের বাড়ির ওয়ার্ডে মমতা ব্যানার্জি আমার কাছে হেরে গেছে, জিততে পারেনি। মমতা ব্যানার্জি নিজের বাড়ির বুথ, মিত্র ইনস্টিটিউশনের বুথ
আমি মমতাকে হারিয়েছি, মমতা জিততে পারেনি, ওর নিজের বাড়ির বুথে আমার কাছে হেরে গেছে। কদিন আগে শুভেন্দু বললো, দেখলেন তো আপনারা? আপনাদের বলছি, বিহারের বাকিপুরের কথা জানেন? বিজেপির সভাপতি, গোটা দেশের সভাপতি নীতিন নবীন, তার নিজের বিধানসভা কেন্দ্র, একদিন সে এমএলএ ছিল, এখন সে ছেড়ে গেছে, তাই সেখানে বাই ইলেকশন হলো। রাজ্যে বিজেপির সরকার, বিজেপির সর্বভারতীয় সভাপতি, গোটা দেশে বিজেপির সবচেয়ে বড় নেতা, তার নিজের বিধানসভা কেন্দ্র, সেখানে তার নিজের পাড়ায় নীতিন নবীনের নিজের বাড়ির বুথে এবার বিজেপি গোহারা হেরে গেছে। গোটা দেশে বিজেপির নেতা, গোটা দেশের বিজেপির সভাপতি তার নিজের বুথে বিজেপি গোহারা হেরে গেছে, সেখানে প্রশান্ত কিশোর জিতেছে। মধ্যপ্রদেশ আর একটা বিজেপি শাসিত রাজ্য, সেখানে জাতিয়াতে আপনারা দেখলেন একসঙ্গে উপনির্বাচন হলো। রাজ্যে বিজেপি সরকার, বিজেপি মুখ্যমন্ত্রী, বিজেপি হারলো, ওখানে কংগ্রেস জিতল। গুজরাট মোদীর নিজের রাজ্য, সেখানে মন্দলপুর বলে একটা বিধানসভা কেন্দ্র, সেখানেও একসঙ্গে ভোট হলো, বিজেপি জিতলো সেখানে। মোদী অমিত শাহ নিজের রাজ্য গুজরাট, গতবারের থেকে 9% ভোট কমে গেল বিজেপির। গতবার যা ভোট পেয়েছিল তার থেকে 9% কম ভোট পেলে এবার বিজেপি হারতে হারতে কানের পাশ দিয়ে জিতলো, পরের বার হারবে ওখানে। গোটা দেশে বিশেষ করে হিন্দি বেল্টের রাজ্যগুলোতে, যেখান থেকে একসময় বিজেপি ছেটিয়ে সিট পেত, সেই সমস্ত রাজ্যে এখন বিজেপির ডেথ সার্টিফিকেট লেখা হয়ে গেছে। যেখানে ভোট হচ্ছে বিজেপি গোহারা হারছে। সবাই বুঝতে পারছে বিজেপির সরকার বেশি দিন নেই। দিল্লি যন্তর মন্তরের প্রতিবাদ আপনারা দেখলেন। প্রথমে বলল, আমি শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করাবো না, আমার দপ্তরের, এটা মোদীর সরকার, আমাদের সরকারে কোনো পদত্যাগ হয় না, আমার শিক্ষামন্ত্রী পদত্যাগ করবে না। আন্দোলন হলো, পাত্তাই দিল না প্রথমে। তারপরে যখন দেখলো পাত্তা না দিলে বেড়ে যাচ্ছে, তখন পুলিশ পাঠিয়ে লাঠিচার্জ করলো। কাশ্মীরে সন্ত্রাসবাদীদের উপর যে পেলেট গান চলার কথা, দিল্লিতে যন্তর মন্তরে 16, 17, 18 বছর বয়সী ছাত্রছাত্রীদের উপর সেই পেলেট গান চালালো। পেলেট গান, ছড়া বন্দুক চালালো, সারা শরীর পেলেট গুলিতে বিদ্ধ হলো। কাদের? ছোট ছোট ছাত্রছাত্রীদের। তারা কি চেয়েছিল? তারা স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা চেয়েছিল, তাদেরকে পেলেট গান দিয়ে মারা হলো, পঙ্গু প্রতিবন্ধী করে দেওয়া হলো মেলে। তাতেও হলো না, বিক্ষোভ করার দেশে ছড়িয়ে গেল। ভেলা থুতু চাটতে হলো মোদীকে, মোদীর মন্ত্রীকে। আগের দিন রাত অব্দি বলেছিল এটা মোদীর সরকার, এখানে ইস্তফা হয় না। পরের দিন সকালবেলা হাত জোর করে ইস্তফা দিয়ে ল্যাচ গুটিয়ে পালাতে হলো মোদীর মন্ত্রীকে। এই ভারতে মোদী হারলো, ছাত্ররা জিতলো। তারপরে দেখি মোদী দেখি আবার একটা নতুন একটা কায়দা হয়েছে। এখন আগে এটা ছিল এই ধরনের ছাত্রদের আন্দোলন হলো, বিক্ষোভ হলো, এর অনেক ভালো দিক আছে। বিজেপির এই যে অহংকার, মোদীর অহংকার, যে আমি ক্ষমতায় আছি, আমি প্রধানমন্ত্রী বলে আমি যা বলবো তাই হবে, কারোর কথা শুনবো না, কারোর কোনো দাবি মানবো না, কিছু করবো না, ওদের অহংকার ভাঙলো, সবকিছু হলো, অনেক ভালো কিছু হলো। এটা বিরাট সমস্যা হলো এই আন্দোলনটার ফলে। কি বলুন তো, জবে থেকে ভারতের যুব সমাজ এই লড়াইটা লড়লো এবং লড়াইটা জিতলো, তবে থেকে একটা অদ্ভুত ব্যাপার হয়েছে। এখন রাত হলেই দেখবেন মোদী ফ্রন্ট ক্যামেরা নিয়ে মোবাইলে, মোদী এখন মদন মিত্র হয়ে যাচ্ছে। আগে যারা মদন মিত্র মালকে ফেসবুক লাইভ করতেন, রাত হলেই হাতে মোবাইল নিয়ে, নমস্কার মদন মিত্র লাইভে আছি। এখন নতুন নাটক শুরু হয়েছে। মোদী এখন রাত হলেই হাতে মোবাইল নিয়ে, ফ্রেন্ডস আমি মোদী তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি বলে রাত্রিবেলা নাটক করতে শুরু হয়। সেখানে দেখি একদিন থেকে মোদী কদিন আগে বলছে যে ফ্রান্স যন্তর মন্তরে যারা গালাগাল দিয়েছে আমাকে, আমি তাদের সবাইকে ক্ষমা করে দিচ্ছি। আমি আমার এই তরুণ প্রজন্মের এই ছেলে মেয়েদেরকে আমাদের দেশের আমি ক্ষমা করে দিচ্ছি। মোদী ক্ষমা করে দিচ্ছে। আর সঙ্গে সঙ্গে মোদীর চামচারা বলা শুরু করলো, আমাদের প্রধানমন্ত্রী কি মহান, দেখেছো সবাইকে ক্ষমা করে দিয়েছে। ও ক্ষমা করা দেখে আমার মনে পড়ে গেল, আপনাদের অনেকের মনে থাকবে, এখানে যারা আমার থেকে বয়সে বড় আছেন আপনারা তো মনে থাকবেই, আগে বলে ভানু বন্দ্যোপাধ্যায় যখন বেঁচেছিলেন, ভানু বন্দ্যোপাধ্যায় একটা ক্যাসেট হতো, ভানুর কৌতুক নকশা, মানে বাড়িতে বাড়িতে থাকতো। সে ভানু বন্দ্যোপাধ্যায় মজার মজার হাসির শ্রুতি নাটক, ভানু বন্দ্যোপাধ্যায়, সে মনে যাচ্ছে ভানু কৌতুক নকশা হতো। সেখানে একটা ছিল, বাড়িতে ছোটবেলা শুনেছিলাম একটা যে ভানু ভুল করে মঙ্গল গ্রহে চলে গেছে, রকেটে চেপে ভুল করে মঙ্গল গ্রহে চলে গেছে ভানু। রকেট থেকে বেরিয়েছে, দেখে আমি অন্য গ্রহে চলে এসেছি,
কেউ কোথাও নেই, হঠাৎ করে ওখানে লোকের সঙ্গে দেখা হয়েছে ভানুর, সে মঙ্গল গ্রহে থাকে, তার নাম হচ্ছে মঙ্গলদা, মানে তার নাম মঙ্গল, ভানু তাকে মঙ্গলদা বলে বলছে। এবার তার সঙ্গে ভানুর কথোপকথন সংলাপ, ওটাই মজাটা। তো সেখানে এই কথা বলতে বলতে সেই মঙ্গলদা ভানুর কাছে পৃথিবীর খবর নেই, তোমাদের ওখানে জিনিসপত্রের দাম এখন কেমন, বাজার দোকানের অবস্থা কেমন, কি অবস্থা ইত্যাদি, খেলাধুলো কেমন, রাজনীতি কেমন, করতে করতে মঙ্গলদা এবার ভানুকে জিজ্ঞেস করছে তোমাদের ওখানে এখন পৃথিবীতে ধর্মের অবস্থা কেমন, ধর্ম সম্পর্কে কিছু বলো। তো ভানু মঙ্গলদাকে উত্তরে বলছে কি বলবো আপনাকে মঙ্গলদা, ধর্মে আমরা 1 নম্বর, ক্ষমা পরম ধর্ম, ক্ষমা পরম ধর্ম। তাই পৃথিবীতে যে যে দেশ আমাদের থেকে বেশি শক্তিশালী তাদেরকে আমরা সবসময় ক্ষমা করে দিই। মোদির এই ফেসবুক লাইভ থেকে আর ইনস্টাগ্রামের ভিডিও দেখে আমার এই ভানু বন্দ্যোপাধ্যায়ের সংলাপ মনে পড়ে গেল, যাদের জোর আমাদের থেকে বেশি তাদেরকে আমরা ক্ষমা করে দিই। আরে মোদি, আপনি ভারতের যুব সমাজকে ক্ষমা করছেন কারণ আপনি বুঝে গেছেন ভারতের যুব সমাজের জোর আপনার থেকে অনেক 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 বেশি। আরে আপনি কে ক্ষমা করার? আপনি কোন হরিদাস পাল? ক্ষমা তো যে যেতে সে করে। আপনি তো পরাজিত, আপনি তো হেরে গেছেন, আপনি তো গোহারা হেরেছেন এই লড়াইয়ে। ভারতের যৌবন জিতেছে, ভারতের যুব সমাজ জিতেছে। আপনার মন্ত্রীদের নামের আগে প্রাক্তন বসা শুরু হয়েছে। আজকে ধর্মেন্দ্র প্রধানের নামের আগে প্রাক্তন বসেছে, এরপরে নীতিন গডকারি, অমিত শাহ নামের আগে প্রাক্তন বসবে, তারপরে আপনি নরেন্দ্র মোদী, আপনার নামের আগে আজ থেকে 3 বছর পরে প্রাক্তন বসবে। আপনি আর ভারতের প্রধানমন্ত্রী থাকবেন না, প্রাক্তন প্রধানমন্ত্রী হবেন। ওরা স্লোগান দিত এক সময়, অযোধ্যা তো ঝাঁকি হ্যায়, কাশী মথুরা বাকি হ্যায়। বিজেপির স্লোগান দিত, অযোধ্যা তো ঝাঁকি হয়, মথুরা কাশী বাকি হয়। আমরা বলছি আরে ধর্মেন্দ্র তো ঝাঁকি হয়, अभी নরেন্দ্র বাকি হয়। এরপরে নরেন্দ্র মোদীকে ইস্তফা দিয়ে পালাতে হবে। সেই লড়াই গোটা ভারতে লড়া হচ্ছে। এই লড়াই আপনাদের সবাইকে আমাদের পাশে চাই। এই লড়াই আমরা লড়বো, এই লড়াই আমরা জিতবো। যত মানুষের নাম এখানে আমি শুনছিলাম, এখানে অশোকদা বলছিলেন গোটা বাংলা জুড়ে হয়েছে। এখানে নাকি একটা গ্রামে 421 জন আমাদের সহনাগরিকের নাম এসআইআর এর নাম করে ভাব দেওয়া হয়েছে। 491 জন, 491 জন মানুষের নাম এসআইআর করে বাদ দেওয়া হয়েছে জায়গায় জায়গায় গোটা রাজ্য জুড়ে। ভোটের আগে তৃণমূলের নেতারা এসআইআর করে অনেক লাফিয়েছিল। ভোটের পরে দেখছেন এখন ওদের নিজেদের এসআইআর হয়ে গেছে, সবাই এখন বিজেপির পায়ে গিয়ে পড়েছে। গোটা রাজ্য জুড়ে প্রতিটা জেলায় আমাদের পার্টির উদ্যোগে এসআইআর ক্যাম্প চলছে। এখানেও নিশ্চয়ই হয়েছে, কয়েকদিনের মধ্যে নিশ্চয়ই হবে। আইনজীবীরা থাকবেন আমাদের এসআইআর ক্যাম্প করে। প্রত্যেকজন মানুষ যাদের এখনো অবধি অ্যাপিল বকেয়া রয়েছে, সেই প্রত্যেকজন মানুষের নাম এসআইআর তালিকায় আমরা ফিরিয়ে আনবো। প্রত্যেকজন মানুষকে আমরা ভোটার তালিকায় ফেরাবো। কিন্তু এখানেই শেষ নয়, আপনাদের বলছি এই বিজেপির আমলে এরা আমাদেরকে অনেক ওই ক্ষতিপূরণ উসুল করার গল্প শোনাচ্ছে। মিটিং করতে গিয়ে, মিছিল করতে গিয়ে কোথাও যদি বাস ভাঙে, কোথাও যদি সরকারি সম্পত্তি ভাঙে, পুলিশের জিপ ভাঙে, তাহলে ক্ষতিপূরণ নাকি আদায় করা হবে, সম্পত্তি বাজেয়াপ্ত করে, সম্পত্তি নিলাম করে। আমরা বলছি এখানে দাঁড়িয়ে এই প্রশ্ন নিয়ে, এবং এটা খালি আমরা এই সবাই দাঁড়িয়ে বলছি তাই নয়, এই প্রশ্ন নিয়ে আমরা সুপ্রিম কোর্ট অব্দি যাবো। আমাদের পার্টির পক্ষ থেকে আমরা লড়াই করবো। আজকে একজন মানুষের নাম ছিল ভোটার তালিকায়, এসআইআর করে তার নাম কেটে দেওয়া হলো। সে অ্যাপিল করেও তার নাম ফেরাতে পারলো না, তাকে ট্রাইব্যুনালে যেতে হলো। তারপরে ট্রাইব্যুনাল হয়েছে চোকাতে, তাও তো এখান থেকে ঘাটাল থেকে কলকাতায় চোকা যাওয়া তাও 3-4 ঘন্টার রাস্তা। যার বাড়ি কোচবিহারে, যার বাড়ি মনে করুন হিলি সীমান্তে, যার বাড়ি পুরুলিয়ায়, ঝাড়খণ্ড বর্ডারে, তাদেরকেও এখন কলকাতার জোগায় গিয়ে ট্রাইব্যুনালে অ্যাপিল করতে হচ্ছে। ওখানে বাড়ি ভাড়া করে, লজ ভাড়া করে থাকো, খাওয়া দাওয়া করো। একবারে নয়, দুবার নয়, 3 বার, 3 দিন পরে বলবে যে 5 দিন পরে এসে হিয়ারিংয়ে যাও। কাজকর্মর ক্ষতি। এসআইআর থেকে নাম বাদ গেলে বিজয়দা বলছিল বলার সময়, রেশন থেকে শুরু করে পাসপোর্ট আটকে যাচ্ছে, হাজারটা সরকারি প্রকল্প থেকে নাম কাটা যাচ্ছে। সবচেয়ে বড় কথা, একটা সামাজিক অসম্মান। কেউ এসে বলছে বাংলাদেশি, পাকিস্তানি, তোমার দেশ থেকে দাঁড়িয়ে দেবো, এই করে দেবো, এইসব চলছে। এই যে চলছে এত কিছু হয়রানি, তারপরে যদি দেখা যায় যে ট্রাইব্যুনাল থেকে সেই মানুষটার নাম আবার ফিরে এলো ভোটার তালিকায়, তাদের কি প্রমাণ হয়? তাতে কি প্রমাণ হয় যে এই যে মানুষটার নামটা বাদ গেছিল, কাটা গেছিল, অন্যায়ভাবে কাটা গেছিল, সে ভারতের বৈধ ভোটার, সেই কারণেই তার নামটা ফিরে আসলো। তাহলে আমরা এই প্রশ্ন নিয়ে সুপ্রিম কোর্ট অব্দি যাব। আমার নাম এসআইআর থেকে কাটা যাওয়ার পরে আমাকে এত হয়রানি
আমি ভোট দিতে পারলাম না, আমার সরকারি প্রকল্প থেকে নাম কাটা গেল, আমার পাসপোর্ট আটকে গেল, আমার আর্থিক ক্ষতি হলো, আমাকে সামাজিক অসম্মানে পড়তে হলো, হুমকি পেতে হলো। তারপরে যে প্রমাণ হচ্ছে যে আমার নামটা অন্যায়ভাবে কাটা গেছিল, তাহলে চিফ ইলেকশন কমিশনারের মাইনে কেটে চিফ ইলেকশন কমিশনারের সম্পত্তি বাজেয়াপ্ত করে কেন এই মানুষগুলোকে ক্ষতিপূরণ দেওয়া হবে না? এই প্রশ্ন নিয়ে আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব এবং এই লড়াই আমরা লড়বো গোটা বাংলা জুড়ে। এই দোকান ভাঙা থেকে শুরু করে এটা মিউনিসিপ্যালিটি এলাকা, আশপাশে যত পঞ্চায়েত এলাকা আছে আপনারা জানেন, এই পঞ্চায়েত এলাকায় 3 দিন হলো সিদ্ধান্ত হয়েছে। এখানেও আপনারা অনেকে বাসিন্দা আছেন যারা পঞ্চায়েত এলাকা থেকে এখানে এসছেন, আমাদের মিটিংয়ে আমাদের সমাবেশে এসছেন। বাড়ির যে ট্যাক্স ছিল বছরে 233 টাকা, সেই ট্যাক্সকে বাড়িয়ে করে দেওয়া হলো 1200 টাকা, 1 লাখে 233 টাকা থেকে 1200 টাকা। অন্নপূর্ণা ভান্ডারের নাম করে 50 লক্ষ মা বোনের নাম কেটে দেওয়া হলো সরকারি প্রকল্প থেকে। গোটা রাজ্য জুড়ে দোকান ভাঙা হচ্ছে, বাজার ভাঙা হচ্ছে, মানুষের ঘর বাড়ি ভাঙা হচ্ছে গোটা রাজ্য জুড়ে। এই 2023 সালে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা নোটিফিকেশন হয়েছিল, 2024 সালে পরীক্ষা হয়েছিল, আজকে 2026 সাল শেষ হতে চললো, এখনো পর্যন্ত সেই নিয়োগ হলো না। নিয়োগের উচ্চবাচ্য নেই। শিক্ষামন্ত্রীর কাছে যাচ্ছে ছেলে মেয়েরা, শিক্ষামন্ত্রী বলছে যত তাড়াতাড়ি বাড়ি করবো, যত তাড়াতাড়ি বাড়ি করবো, কত তাড়াতাড়ি কেউ জানে না। এই যা চলছে রাজ্য জুড়ে, ওরা ফাঁকা মাঠে এগুলো করবে, এ হতে দেওয়া যাবে না। তৃণমূল বিক্রি হয়ে গিয়ে থাকতে পারে, আমরা বিক্রি হয়নি, আমরা লড়াই করছি। তৃণমূলের কতগুলো চোর ছেঁচোর, ওরা ভালো তৃণমূল হয়েছে। শুভেন্দু অধিকারী জেনে রাখুন, মাঝে মধ্যে বিধানসভায় দাঁড়িয়ে আর কিছু পুলিশকে দিয়ে আমাদের নেতাদের নামে কেস করিয়ে আমাদেরকে যে পুলিশের ভয় দেখাচ্ছেন, জেলের ভয় দেখাচ্ছেন, এটা চোখ রাঙানি তৃণমূলের চোরগুলোকে দেবেন, যারা 15 বছর ধরে চুরি করেছে, কোটি কোটি টাকা সম্পত্তি বানিয়েছে, কারোর নামে ধর্ষণের কেস, কারোর নামে খুনের কেস চলছে। এখানেই আমাদের কমরেডদেরকে যারা মেরেছিল তাদের মধ্যে একজন শুনলাম এর আগে একটা বাচ্চা মেয়েকে, একটা নাবালিকাকে ধর্ষণ করে জেল খেটে এসছে, ওরা এখন বিজেপির রত্ন হয়েছে। যাদের নামে এইসব কেস কামারি আছে তাদেরকে পুলিশের ভয় দেখাবেন, তাদেরকে গুন্ডা দমন আইনের ভয় দেখাবেন, দেখবেন আপনার সামনে ল্যাচকুটি ওরা ভালো তৃণমূল হয়ে যাবে। তৃণমূলের চোরগুলো ভালো তৃণমূল হয়েছে। আমরা সিপিএম করি, আমাদের কোনো দায় নেই শুভেন্দু আপনার সামনে ভালো সিপিএম হওয়ার। আমরা বিজেপির জন্য খারাপ সিপিএম ছিলাম, খারাপ সিপিএম আছি, খারাপ সিপিএমই থাকবো, কিন্তু বিজেপিকে 1 ইঞ্চি জমি আমরা বাংলার মাটিতে ছাড়ছি না। আমার কথাকে আমি আপনাদের সামনে শেষ করছি এইটা বলে, ওস্তাদের মাস শেষ রাতে 1 মাসে তো শীত পালাবে না। যেরকম বললাম, যে ব্যবস্থা নেওয়ার যদি এই ওসি এই টিভির লেট সেই কাজ না করেছে, তাহলে ওসির সঙ্গে যা আইনি বোঝাপড়া করার আমরা আমাদের মতো করে নেব। তার বাইরে সে মামলা মোকদ্দমা কেস কামানি যে করছে, আপনাদেরকে একটা কথা বলি, আমরা তৃণমূলের লোকেদের মধ্যে চুরি করে, খুন করে, ধর্ষণ করে জেলে যাব না। তার মানে এই নয় যে আমরা আমাদের জেলে যাওয়ার সম্ভাবনা নেই। জেলে যেতে হতে পারে, আমাদের লায়ক আলী এখন জেলে আছে, আমাদেরকেও জেলে যেতে হতে পারে। এই বাজার উচ্ছেদ করা হয়েছে, কারণ আটকাতে আমরা লড়াই করছি, আমাদের নামে মামলা করা হয়েছে, এখানে উত্তম দাদের নামে মামলা করা হয়েছে, জেলে যেতে হতে পারে। এইটুকু বলছি, এই হকার উচ্ছেদ, দোকান উচ্ছেদ আটকাতে গিয়ে, মানুষের ঘর বাড়ি ভাঙা ঠেকাতে গিয়ে, বিজেপির এই গরিব মারা বুলডোজার গাছের বিরুদ্ধে লড়তে গিয়ে যদি আমাদেরকে জেলে যেতে হয়, জানবেন মাথা নিচু করে নয়, মাথা উঁচু করে হাসতে হাসতে জেলে যাব। আর যেদিন জেল থেকে বেরোবো, জেল থেকে বেরিয়ে নিজের বাড়িতে যাব না, জেল থেকে বেরিয়ে আবার যেখানে বিজেপি সরকারের বুলডোজার চলবে, ওই বুলডোজারের সামনে গিয়ে আবার দাঁড়াবো। ওইটা করার জন্য আমরা কমিউনিস্ট পার্টি করি। কমিউনিস্ট পার্টি লড়াই ছিল, আছে, থাকবে। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার। এখন আপনাদের সামনে যে টিম গিয়েছিল তারা যা পেয়েছে ওসি সাহেব তার বক্তব্য 2-4 কথার মধ্যে রেখে দিচ্ছে, তারপর সভাটা শেষ হবে। কি সবিতা হ্যালো 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 কমরেড সভাপতি, আমাদের নেতৃত্ববৃন্দ যারা আছেন, আপনারা বক্তব্য শুনেছেন। আমাদের যে 20 তারিখের ঘটনা, সেই ঘটনা সম্পর্কে এবং তার পরবর্তী ক্ষেত্রে যা যা ঘটনা ঘটেছে, আমরা ঘাটালের যে ভারপ্রাপ্ত আধিকারিক ঘাটাল থানা, তার কাছে আমরা 8 দফা আমাদের দাবিপত্র পেশ করেছি। তিনি বিগত দিনে যা হয়েছে
সেখান থেকে তিনি স্বীকার করেছেন যে পরবর্তী ক্ষেত্রে তিনি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। দুই হচ্ছে আমাদের এই ঘাটাল মহকুমা শহর যে ট্রাফিক ব্যবস্থা আছে, এই বড়হরির মোড়, আমাদের বিবেকানন্দ মোড়, আমাদের বিডিও অফিস, বর্দা চৌকান, সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা বিএলও অফিস, রাধানগর, এই সমস্ত যে কেন্দ্রগুলি আছে, যে ট্রাফিক ব্যবস্থা যা আছে, সিগন্যাল ব্যবস্থা, তা উন্নত মানের করতে হবে। আমাদের 2026 সালের যিনি প্রার্থী ছিলেন, এই নির্বাচনের পর তার প্রতি বর্তমান যে রাজনৈতিক দল, যে প্রশাসনের দল যা ব্যবস্থা, তার প্রতি যা ব্যবহার করেছেন, যেভাবে আক্রমণ করেছেন, অবিলম্বে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে। আমরা এরকম আর দফা দাবি, আমরা যে ঘাটাল কলেজ, যে স্বাভাবিক অবস্থা, আমাদের ঘাটাল মহকুমা শহরের মধ্যে আমাদের ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়, সেই বিদ্যালয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা আসেন তাদের নিরাপত্তা সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে আমরা গিয়েছিলাম 5 জনের টিম, উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি আশ্বাস দিয়েছেন।